এজেড স্টোরি টিভি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যে গল্পটি শোনাবো সেটা হচ্ছে ফুলপরি। বন্ধুরা, আমি আর তোমাদের এজেড ভাইয়া আসছি লাইভে। 14ই ফেব্রুয়ারিতে আমরা লাইভে আসব। তোমরা সবাই আমাদের সাথে কথা বলতে পারবে, আমাদেরকে দেখতে পারবে। তো কোন সময়টা আমরা আসলে ভালো হয় সেটা আমাদেরকে কমেন্ট করে জানাও। তো চলো বন্ধুরা, দেখে আসি ফুলপরির গল্পটি। পরীনগরে ফুলি নামের একটি পরী বাস করত। ফুলি দেখতে অনেক সুন্দরী ছিল। পরীদের মধ্যে ও অনেক সুন্দরী আর অনেক সাহায্য সহযোগিতা করতে মানুষকে পছন্দ করত। কি রে ফুলি, কেমন আছিস? কোথায় যাচ্ছিস? এই তো একটু পৃথিবীতে যাচ্ছি। এত পৃথিবীতে কেন যাস তুই? আমি বুঝি না। ওখানের মানুষদেরকে সাহায্য করতে আমার খুব ভালো লাগে। আমি কিছুদিন পর পর এক একটা গ্রামে যাই আর মানুষদেরকে সাহায্য করি। তোর বাবা মা জানে এটা? হ্যাঁ, জানবে না কেন? মাই তো আমাকে উৎসাহ দেয় ওখানে যাওয়ার জন্য। আচ্ছা, ঠিক আছে। এরপর ফুলি ওর বাড়িতেই যাচ্ছিল পৃথিবীতে যাওয়ার জন্য। এবার তুমি পৃথিবীর কোন জায়গাটি যাচ্ছ? মা, আমি এই গ্রামটিতে যেতে চাচ্ছি। আচ্ছা শোনো, আমি কখনোই তোমাকে না করি না, কিন্তু এই গ্রামটিতে একটু সাবধানে যাবে, কেমন? এখানে চোর বদমাশ গুন্ডা অনেক আছে। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না। ওখানে তো গরিবরাও আছে, ওদেরকে সাহায্য করে আমি চট করে চলে আসব। আচ্ছা ঠিক আছে ফুলি। তারপর ফুলি পৃথিবীতে গেল। এরপর ওখানের গরিব দুঃখী মানুষদেরকেও দেখলো। তারপর ওনাদের সবাইকেও জড়ো করলো। শোনেন, আমি একটি পড়ি, আমি আপনাদের সবাইকে সাহায্য করব। এত বছর কেউ আমাদেরকে সাহায্য করেনি, আর তুমি এসেছো আমাদেরকে সাহায্য করতে। কি লাভ তোমার বলো? কোনো লাভই নেই। একবেলা আপনাদের বাড়িতে আমি খেয়ে যাব, কেমন কাকু? কিন্তু এখন তো সাহায্য করতেই হবে। আমি ফুলের পরি, সবাইকে একটি একটি করে ফুল দিচ্ছি। আপনারা নিজ নিজ বাড়িতে যেয়ে সেটাকে মাটিতে কেড়ে রাখবেন। তারপরেই দেখবেন আপনাদের বাড়িটি সুন্দর একটি বাড়ি হয়ে যাবে। কেউই ওর কথা অতটা বিশ্বাস করলো না। তারপরে ওর কথার মতোই সবাই এরকমটি করলো। তারপরে দেখলো গরিব মানুষগুলোর বাড়ি সত্যি অনেক সুন্দর হয়ে গেছে। তারপর ওরা সবাই দৌড়ে ফুলপরির কাছে গেল। পরি, সত্যি বলতে তোমার কথা প্রথমে আমার বিশ্বাস হয়নি, কিন্তু তুমি সত্যি বলেছো। আমাদেরকে এত সাহায্য কেউ কোনোদিন করেনি। বাড়ি তো আমাদেরকে দিয়ে দিয়েছো, এখন খাবারের ব্যবস্থা যদি একটু করে দিতে। এরপর ফুলি একটি ফুলকে ঢিল মারলো। তারপর ওই ফুলটি যে মাটিতে পড়লো। এরপর ওখান থেকে একটি সুন্দর ফুলের গাছ হলো। তারপর ওই গাছ থেকে বিভিন্ন খাবার নামতে লাগলো। সবাই দেখে অবাক হয়ে পড়লো। এই সব কিছু কিছু গুন্ডা বদমাশ দেখে ফেললো। তারপর ফুলপরি যখন যাচ্ছিল তখন ওকে ওরা আটকালো। কোথায় যাচ্ছিস তুই? হ্যাঁ, যত ফুলের জিনিস আছে তোর কাছে সব দিয়ে দে আমাদেরকে, না হলে তোর খবর আছে। এরপর ওরা পরীকে মারতে আসবে, তখন পরী ওদের উপরে ফুল ঢিল মারলো আর ওদের সবাইকে বেঁধে ফেললো। আমাদেরকে মাফ করে দাও, আর কোনোদিনও ওই গ্রামে আসবো না, চলে যাবো ওই গ্রাম থেকে আমরা। তারপর ও ছেড়ে দিল আর গুন্ডাগুলো দৌড়ে পালিয়ে গেল। তারপর থেকে সবাই খুশি খুশি থাকতে লাগলো। এক গ্রামে হানসা নামের একটি মেয়ে বাস করত। হানসার পরিবারে ছিল ওর বাবা আর ও। ওর মা অনেক বছর আগে মারা গিয়েছিল। হানসারা অনেক গরিব ছিল। ওর বাবার গ্রামে একটি খাবারের দোকান ছিল। সেই দোকানের টাকা দিয়েই ওরা চলতো। ওদের নিজেদের কোনো বাড়ি ছিল না, তাই হানসার বাবার একটি বন্ধুর বাড়িতে ওরা ভাড়া থাকতো। রমেশ, আসলে কি বলবো, কিছুদিন পর যদি ভাড়াটা দেই কোনো অসুবিধা হবে না তো বন্ধু? আরে না না, কি বলছিস তুই? তুই এই মাসে তা পরের মাসে দিস, কোনো সমস্যা নেই, তুই এটা নিয়ে চিন্তা করবি না। এগুলো রামেশের বউ আর মেয়ের একদমই ভালো লাগতো না। মা, বাবা কি পেয়েছে, সব সময় ওদেরকে এত ছাড় দেয়। এখন বাড়ি ভাড়াটা মনে হয় আর নিবে না। দেখো, আস্তে আস্তে ওরা আমাদের পুরো বাড়িটাই নিয়ে নেবে। এটা আমি কোনোদিনও হতে দিব না, তুই চিন্তা করিস না। হামসা একটি সরকারি কলেজে পড়তো। ও অনেক ভালো পড়াশোনা পারতো, তাই ওর রেজাল্ট অনেক ভালো হতো। এদিকে রামেশের মেয়ে রিদ্ধি একটি অনেক বড় কলেজে পড়তো,
কিন্তু ও পড়াশোনায় একদমই ভালো ছিল না। কি ব্যাপার রিধি, তোমাকে এত টাকা দিয়ে পড়াশোনা করাচ্ছি, তারপরেও তুমি পড়াশোনা পারো না? দেখো তো হানসা কি সুন্দর পড়াশোনা পারে, ও কত ভালো রেজাল্ট করে, তুমি সব সময় ফেল করো। এটা তো হবে না, এরকম করলে কিন্তু আমি তোমাকে সরকারি কলেজে পড়াবো। রিধি রাগ করে ঘর থেকে বের হয়ে গেল। তারপর ওর হানসার সাথে দেখা হলো। রিধি হানসাকে দেখে রাগ থামাতে পারলো না। ও হানসাকে একটি থাপ্পড় মেরে দিল। কি ব্যাপার রিধি, তুই আমাকে থাপ্পড় মারলি কেন? আবার মুখে মুখে কথা বলিস, 100 বার থাপ্পড় দিব। পড়াশোনা পারিস তো ভালো কথা, আমার বাবাকে কেন তোর বাবার রেজাল্ট বলতে আসে? আমি তো অনেক বড় ঘরে বিয়ে করে চলে যাব, তোর কি হবে? তোরা তো সারা জীবন মানুষের খেয়ে মাজবি আর মানুষকে খাওয়াবি, এছাড়া তো আর তোরা কিছুই পারবি না। তাই তোর হিংসা হয় আমার প্রতি, আমি বুঝি না। না দিদি, এরকম কিছুই না, এরকম কিছু না, তাই না? তোকে আমি দেখে নিব। ওই দিন হানসার মন অনেক খারাপ ছিল। বাবা, আমি ভালো রেজাল্ট করেছি, এটা কি তুমি কাকুকে যে বলেছিলে? হ্যাঁ বলেছিলাম, কি হয়েছে? ও তো অনেক খুশি ছিল। না না, কিছু হয়নি। তারপর রিধি ওর মার কাছে পরদিন বলল, বাবা শুধু হানসা হানসা করে কেন? আমি পড়াশোনা ভালো নাই করতে পারি, কিন্তু আমি একটা বড় লোকের মেয়ে, বাবা আমার সাথে এরকম ব্যবহার করতে পারে না। ঠিক আছে, তুই চিন্তা করিস না, এই হানসাকে আমরা দেখে নিব। ঠিক আছে মা। তারপর রিধির মা রাতের বেলা হানসাদের রান্নাঘরে গেল, যে খাবারে কি যেন মিশিয়ে দিল। পরদিন ওরা খাবার বিক্রি করলো, সেই খাবার খেয়ে মানুষ অসুস্থ হয়ে পড়লো। কি ব্যাপার, তুমি কি খাবার দিয়েছো? আমার মেয়ে অসুস্থ হয়ে পড়েছে। হ্যাঁ ঠিকই বলেছেন, আমার স্বামী অসুস্থ, হসপিটালে ভর্তি করানো লেগেছে। এরকম করে গ্রামের সবাই নালিশ করতে লাগলো। আমি আর আমার মেয়ে তো প্রত্যেকদিন যেভাবে খাবার বানাই সেভাবেই বানিয়েছি, বিশ্বাস করেন আপনারা? না, বিশ্বাস করি না। হ্যাঁ আপনারা ঠিকই বলেছেন, বিশ্বাস করবেন না ওদেরকে। ওরা অনেকদিন ধরেই আমরা দেখছি খাবারে কি যেন মিশিয়ে দেয়। আপনারা আর ওদের খাবার খাবেন না। রমেশ, তুই আমাকে বিশ্বাস করিস না? না, আমি বিশ্বাস করতে পারছি না তোদেরকে, কারণ এখন এতগুলো মানুষ অসুস্থ হয়ে পড়লো, এখানে আমি তোকে কোনো সাহায্য করতে পারবো না, আর আমি তোকে আর বিশ্বাসও করতে পারছি না। যান, আপনারা এখন আমাদের বাড়ি থেকে বের হয়ে যান, আমি আর আপনাদেরকে আমাদের বাড়িতে ভাড়া রাখবো না। হ্যাঁ, তোরা চলে যা, আমরা আর তোদেরকে আমাদের বাড়িতে থাকতে দিতে পারি না। এরপর গ্রামবাসীরা গ্রাম থেকে হানসা আর ওর বাবাকে বের করে দিল। ওরা হাঁটতে লাগলো। হঠাৎ করে ঝড় আসলো। বাবা, ঝড় আসছে, চলো ওই গাছের নিচে যেয়ে বসি। তারপর ওরা দৌড়ে একটি গাছের নিচে গেল, এরপর ওখানে বসে থাকলো। কি যে অপরাধ করেছিলাম, আজকে এই দিন দেখতে হচ্ছে। এমনিই আমরা দিন আনি দিন খাই, কিছুই বুঝতে পারছি না। উপর দিয়ে একটি জাদুকর্মী যাচ্ছিল, ও ওদের সব কথা শুনলো। তারপর ওদের জন্য একটি নিচে জুতা ফেললো। বাবা দেখো, কত সুন্দর জুতা, এরকম জুতা তো কোনোদিনও দেখিনি। এটা বলে হানসা হাত তালি দিয়ে উঠলো। ওর তালি দেওয়ার সাথে সাথে ওই জুতোটি একটি ঘরে রূপ নিল। আরে হানসা, এটা তো একটা ঘর দেখা যাচ্ছে, জুতার ঘর। হ্যাঁ বাবা, তাই তো দেখছি, চলো ভিতরে যাই। এরপর ওরা ঘরের ভিতরে গেল। ওই ঘরের ভিতরে সবকিছু ছিল। তারপর হানসা আর ওর বাবা খুশি খুশি থাকতে লাগলো। এক গ্রামে মালতী নামের একটি মেয়ে বাস করত। মালতী একটি দোকানে কাজ করত। মালতীর বাড়িতে ওর ছোট বোন মালিনী আর ওই ছিল, কারণ ওদের বাবা মা অনেক আগেই মারা গিয়েছিল। মালতীরই পুরো বাড়ির খরচ দিতে হতো, কারণ ওর বোন মালিনী অনেক ছোট ছিল, ও একটি স্কুলে পড়াশোনা করত। মালতী মালিনীকে অনেক ভালোবাসতো, এদিকে মালিনীও ওর বড় বোনকে অনেক ভালোবাসতো। দিদি ভাই, তোর অনেক কষ্ট হচ্ছে, দে আমি কাজ করে দেই। না না, তোর কোনো কাজ করা লাগবে না, যা তুই পড়াশোনা কর। আমি পড়াশোনা করতে পারিনি,
কিন্তু তোকে তো আমি পড়াশোনা করাবো। মালিনী আইসক্রিম খেতে অনেক পছন্দ করত, তাই মালতী প্রত্যেক মাসে কিছু টাকা জমিয়ে মালিনীকে আইসক্রিম খাওয়াতে নিয়ে যেত। মালতী যার দোকানে কাজ করত ওই মালিক অনেক খারাপ ছিল, ওকে একদমই বেশি টাকা দিত না আর ওকে দিয়ে অনেক কাজ করাতো। ম্যাডাম, আমার মাইনেটা যদি একটু বাড়িয়ে দিতেন, অনেক খরচা হয় প্রত্যেক মাসে, একটু বাড়িয়ে দিলে আমার ভালো হতো। আমি এক পয়সাও বাড়াতে পারবো না, কাজ করলে করবি, না করলে চলে যা। মালতী মন খারাপ করে কাজে চলে গেল। এই যে এই জামাটা কত? হ্যাঁ ম্যাডাম, এইটা মাত্র 1500 টাকা। আচ্ছা ঠিক আছে, আমাকে এটা দিয়ে দেন। কাস্টমার কেনাকাটা করে যাওয়ার পর মালতীর মালিক ওকে বলল, কিরে তুই এটা 1500 টাকায় কেন বিক্রি করলি? এটা 2000 টাকা ছিল। না ম্যাডাম, এটা 1500 ছিল। তুই আমার থেকে বেশি জানিস? 500 টাকা আমি তোর মাইনে থেকে কেটে রাখছি, এই মাসে তুই 500 টাকা কম পাবি। মালতীর মন অনেক খারাপ হয়ে গেল। মালতী মালিনীকে সব সময় সব কথা বলতো। আচ্ছা দিদি ভাই, তুমি চিন্তা করো না, আমি এই মাসে আইসক্রিম খাবো না। এটা শুনে মালতীর মন অনেক খারাপ হয়ে গেল। ভালো মন্দ তো খাওয়াতে পারি না, ছোট বোন একটু আইসক্রিম পছন্দ করে, সেটাও আমি ওকে খাওয়াতে পারছি না। এর থেকে দুঃখজনক আর কি হতে পারে? মালতীর ওর মালিকের উপর অনেক রাগ উঠলো। ও পরদিন দোকানে রাগ করে কাজ করতে লাগলো। এটা ওর মালিক খেয়াল করলো। কি রে, তুই এরকম মুখ করে কেন কাজ করছিস? কাস্টমাররা কি ভাববে? মুখ ঠিক কর, না হলে কিন্তু ঘুষি দিয়ে মুখই দেখা করে দিব। কি একটা দোকানে কাজ করি, মন খারাপও করতে পারবো না, রাগও করতে পারবো না, কান্নাও করতে পারবো না। নিজের উপরে নিজের কোনো অধিকারই নেই, সবকিছুই ওনার কথা মতো করতে হবে। একদিন মালতী ওর বাড়ির বাইরে কাজ করছিল, তখন ওদিক দিয়ে সুনাইনা নামের একটি মেয়ে যাচ্ছিল। সুনাইনা মালতীর ছোটবেলার বান্ধবী ছিল। আরে মালতী, কতদিন পরে দেখা, তোর তো কোনো খবরই নেই। কেমন আছিস, কোথায় আছিস কেউই বলতে পারতো না। আচ্ছা যাই হোক, আজকে তোর সাথে দেখা হয়েছে, খুব ভালো লাগছে। সুনাইনা অনেক বড় লোক একটি মেয়ে ছিল। মালতীর অনেক ভালো লাগলো যে এত বড় লোক বান্ধবী ওকে মনে রেখেছে। আমার অনেক ভালো লাগছে সুনাইনা, তুই যে আমাকে মনে রেখেছিস। আরে ভুলে যাওয়ার কি আছে? শোন, আজকে আমার বাসায় আইসক্রিমের পার্টি দিয়েছি, তুই কিন্তু অবশ্যই চলে আসবি। হ্যাঁ, আমি অবশ্যই আসবো। তারপর ওখান থেকে সুনাইনা চলে গেল। ভালো হয়েছে, এইবারে তো মালিনীর জন্য আইসক্রিম কিনতে পারিনি। এই পার্টিতে যে আমি না খেয়ে আইসক্রিম নিয়ে আসবো, তাহলে মালিনী অনেক খুশি হবে। এরপর মালিনীকে মালতী সবকিছু বলল। মালিনী অনেক খুশি ছিল। তারপর মালতী ওই আইসক্রিম পার্টিতে গেল, যে দেখলো ওইখানে অনেক বড় লোক মেয়েরা। সেখানে শুধু মালতী গরিব একটি মেয়ে, আর ওর পোশাকও ভালো ছিল না। সবাই মালতীকে দেখে হাসতে লাগলো। আরে সুনাইনা, একটা ভিখারি মেয়ে এসেছে, ওকে কিছু টাকা দিয়ে বিদায় কর এখনই। আরে তোরা এটা কি বলছিস? ও তো আমার ছোটবেলার বান্ধবী। এটা শুনে সব মেয়ে অবাক হয়ে গেল। আরে এটা কি বলছিস? এই গরিব মেয়ে তোর বান্ধবী? তাহলে তো আমরা তোর সাথে বন্ধুত্ব রাখতে পারবো না। সুনাইনা, তুই কোনো চিন্তা করিস না, আমি চলি এখান থেকে। তারপর মালতী ওখান থেকে মন খারাপ করে চলে গেল। সুনাইনারও অনেক মন খারাপ হলো। এরপর বাসায় যেয়ে মালিনীকে মালতী সবকিছু খুলে বলল। দিদি ভাই, আজকে তুই আমার জন্য আইসক্রিম আনতে যে এত অপমানিত হয়েছিস, আমার আর আইসক্রিম আজকে থেকে পছন্দ না, আমি আর কোনোদিনও আইসক্রিম খাবো না। এটা বলে মালিনী কাঁদতে লাগলো। উপর থেকে একটি পরী সবকিছুই দেখছিল। পরী ওদের কাছে এসে বলল, দেখো আমি সবকিছুই শুনতে পেরেছি, এই নাও, আমি তোমাদেরকে একটি আইসক্রিমের ঘর করে দিচ্ছি। এটা একটি জাদুর আইসক্রিমের ঘর, এটার ভিতরে অনেক অনেক আইসক্রিম আছে, আর অনেক টাকা পয়সা, কাপড় চোপড় সবকিছু আছে, তোমাদের কোনো কিছুরই অভাব হবে না। তারপর ওরা দুই বোন পরীকে ধন্যবাদ জানালো।
এরপর পরি ওখান থেকে চলে গেল। ওরা জাদুর আইসক্রিমের ঘরের ভিতরে ঢুকে দেখলো সত্যি ওইটার ভিতরে অনেক আইসক্রিম, আর পরি যা যা বলেছিল সবকিছুই আছে। দুই বোন নতুন কাপড় চোপড় পরে আইসক্রিম খেতে লাগলো। কিছুদিন ধরে মালতির মালিক দেখছে মালতি দোকানে যাচ্ছে না, তাই উনি মালতির বাড়িতে গেল। বাড়িতে যেয়ে দেখলো মালতির বাড়ির পাশেই একটি জাদুর আইসক্রিমের ঘর। তারপর যেই মালতির মালিক আইসক্রিমের ঘরের ভিতরে যাবে তখনই দরজার সামনে একটি ডাইনি চলে আসলো। ওদের পারমিশন ছাড়া তুই এই বাড়ির ভিতরে ঢুকতে পারবি না, এখনই এখান থেকে পালা, না হলে কিন্তু তোর ঘাড় মটকিয়ে খেয়ে ফেলবো। মালতির মালিক ভয়ে ওখান থেকে দৌড়ে পালিয়ে গেল। এরপর উনি আর কোনোদিনও মালতির সাথে দেখা করতে গেল না। তারপর ওরা খুশি খুশি থাকতে লাগলো। এক গ্রামে মেঘা নামের একটি মেয়ে বাস করত। মেঘারা অনেক গরিব ছিল, কিন্তু মেঘা পড়াশোনাতে অনেক ভালো ছিল। ওর মা মানুষের বাসায় কাজ করত। মেঘা স্কুলে অনেক ভালো রেজাল্ট করলো। এটা ওর মামাকে জানালো। ওর মামা শহরে বাস করত। কি বলছিস কি, মেঘা এত ভালো করেছে, তুই একটা কাজ কর, মেঘাকে আমার এখানে পাঠিয়ে দে, শহরে একটা ভালো কলেজে আমি ওকে ভর্তি করিয়ে দিব। ঠিক আছে, আমি তাহলে কালকে মেঘাকে তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, পাঠিয়ে দে। পরদিন মেঘা ওর মামার কাছে শহরে গেল, কিন্তু ওর মামির আর মামাতো বোন কণিকার এটা একদমই ভালো লাগলো না। ওরা প্রত্যেকদিন মেঘার উপরে অনেক অত্যাচার করত, আর ওকে ঠিক মতো পড়াশোনাও করতে দিত না। এগুলো সব একদিন ওর মামা দেখে ফেললো। মেঘা, চল, আজকে আমি তোকে একটা হোস্টেলে ভর্তি করিয়ে দিয়ে আসছি, সেখানেই তুই থাকবি। এখানে তোর পড়াও হচ্ছে না, আর তোকে অনেক কষ্ট দিচ্ছে তোর মামি আর তোর বোন, আমি সবই জানি, চল আমার সাথে। এরপর মেঘাকে নিয়ে ওর মামা একটি হোস্টেলে ভর্তি করে দিয়ে আসলো। সেখানেই মেঘা থাকতো আর পড়াশোনা করতো। শোন মেঘা, আমি এই পড়াটা বুঝতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে দিবি? হ্যাঁ হ্যাঁ, এখনই বুঝিয়ে দিচ্ছি, আয়। মেঘা সবাইকে সাহায্য সহযোগিতা করতে অনেক ভালোবাসতো। একদিন মেঘার মামা মারা গেল। ওর মামি তাই ওকে হোস্টেলের খরচ দেওয়া বন্ধ করে দিল। এখন তো মামাও নেই, কোথা থেকে হোস্টেলের খরচ দিব কিছুই তো বুঝতে পারছি না। একদিন হোস্টেলের মালিক সাল্লা মেঘার কাছে এলো। কি ব্যাপার, তুই তো 3 মাস ধরে ভাড়া দিচ্ছিস না, না দিলে তো আমি তোকে এই হোস্টেলে রাখতে পারবো না। দেখেন, আমার মা একটা বাড়িতে কাজ করে, আমার মার পক্ষে এত খরচ দেওয়া সম্ভব না, আপনি একটু আমাকে বোঝার চেষ্টা করেন। কি বোঝার চেষ্টা করব? এটা কি কোনো অনাথ আশ্রম নাকি যে আমি তোকে বসিয়ে বসিয়ে খাওয়াবো? এখন এখান থেকে বের হ, নাহলে কিন্তু তোর খবর আছে। মেঘা ওনার কাছে অনেক মিনতি করলো, কিন্তু সাল্লা ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল। এখন আমি কোথায় যাব? আমার তো কোথায় যাওয়ার জায়গাও নেই। এক মামার বাড়ি ছিল, সেটা ছাড়া তো আমি কাউকেই চিনি না এই শহরের। এরপর মেঘা হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে হঠাৎ করে ও রাস্তার পাড়ে একটি গাছ দেখতে পারলো। সেই গাছের ভিতরে ও দেখলো অনেক বড় একটি কাঁঠাল। কত বড় একটা কাঁঠাল! যাই, এই কাঁঠালটা পেড়েই একটু খেয়ে নেই, অনেক ক্ষুধাও তো লেগেছে। এরপর মেঘা ওই গাছের উপরে উঠলো। দেখো, আমাকে পেরো না তুমি, আমি তোমাকে সাহায্য করব। এখানে আমাকে একটা পরী রেখে গেছে। পরী আমাকে রেখে বলেছে তোমার মতো অসহায় কোনো মানুষকে দেখলে তাকে সাহায্য করতে। আমি তোমাকে সাহায্য করব, তুমি আমাকে পেরো না। ঠিক আছে, আমি তোমাকে কিছুই করব না, তুমি ভয় পেও না। তারপর ওই কাঁঠালটি একটি বাড়িতে রূপ নিল। এরপর ওই বাড়ির ভিতরে মেঘা ঢুকলো। ঢোকার পর ও দেখলো ওই কাঁঠালের বাড়িতে কোনো কিছুরই অভাব নেই। তোমাকে এই কাঁঠালের ঘরে স্বাগতম। এখানে যত জামা কাপড় আছে, যত কিছু আছে, সবকিছুই তুমি পরতে পারবে আর খেতেও পারবে, কিন্তু মনে রাখবে এখানে একটা সিন্দুক আছে, এই সিন্দুকটা কখনোই তুমি ধরতে পারবে না।
ঠিক আছে, আপনি চিন্তা করেন না, আমি এই সিন্দুক কোনোদিনও ধরবো না। তারপর মেঘা ওখান থেকে একটি সুন্দর জামা পরলো। এরপর প্রত্যেকদিন ও কলেজে সুন্দর সুন্দর জামা পরে যেতে লাগলো। একদিন মেঘার মামি আর মামাতো বোন কণিকা ওকে দেখতে পারলো। আরে মা, দেখো, এটা তো মেঘা। জানো, ও প্রত্যেকদিন নতুন নতুন জামা কাপড় পরে আসে কলেজে। কি বলছিস নাকি? তাহলে আবার কোনো জায়গা থেকে জামা কাপড় চুরি করলে নাকি? মনে তো হয় মা। কিছুক্ষণ পর মেঘা ওদের সামনে দিয়ে একটি স্কুটার নিয়ে গেল। ওরা দেখে এটা অবাক হয়ে পড়লো। মা, দেখছো, স্কুটার নিয়ে যাচ্ছে। আমার কাছেও তো একটা স্কুটার নেই। হ্যাঁ, আমার মনে হয় বড় একটা খাজানা পেয়েছে, তাই তো এত বড় লোক হয়ে গেছে। তাই হবে মা। মেঘা ওর কলেজের গরিব দুঃখী মেয়েদেরকেও অনেক সাহায্য করত। একদিন মেঘার মামাতো বোন কণিকা ওর জাদুর কাঁঠালের ঘরে গেল। মেঘা, আমরা অনেক গরিব হয়ে পড়েছি, আমার অনেক টাকার দরকার, আর আমার জামা কাপড়ও সব পুরানো হয়ে গেছে। আমাকে যদি ভালো কিছু দিতি। আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না, এখান থেকে যত ইচ্ছা জামা কাপড় নিয়ে যাবি তুই, কোনো সমস্যা নেই। ওই দিন কণিকা ওর বাড়ি থেকে অনেক জামা কাপড় নিয়ে গেল। পরদিন যখন আসলো তখন কণিকা সিন্দুকের কথা ওকে জিজ্ঞেস করলো। শোন কণিকা, এই সিন্দুক কখনোই ধরবি না, কেমন? ঠিক আছে, ধরবো না। কেন ধরবো না? 100 বার ধরবো। তুই এটা থেকে বড় লোক হয়েছিস, আমি জানি না মনে হয়? আমি এটা ধরবই ধরবো। তারপর কণিকা ওই সিন্দুক নিয়ে পালিয়ে যেতে লাগলো। তখনই ওখানে একটি পরী চলে আসলো। পরী এসে কণিকাকে একটি থাপ্পড় মারলো। লোভী কোথাকার, একটা লোভী মেয়ে, তুমি মেঘাকে বোকা বানাচ্ছ। আমি মনে হয় বুঝতে পারিনি, তাই না? আমি দেখতে চেয়েছিলাম তুমি কি করো। তখন ওখানে মেঘাও চলে আসলো। তোমার মামি আর মামাতো বোন কোনো গরিব হয়নি, ওরা তোমার টাকা চেয়েছিল, আর তুমি এত যে ভালো ভালো জামা কাপড় পরা বলেই জামা কাপড় নিতে চেয়েছিল। তুমি তো ভালো, তাই ওদেরকে বিশ্বাস করেছো। যাও, এখন এখান থেকে তুমি চলে যাও, না হলে আমি তোমাকে বাদর বানিয়ে দিব। এরপর কণিকা ওখান থেকে চলে গেল। কিছুদিন পর মেঘা ওর মাকে ওই জাদুর কাঁঠালের ঘরে নিয়ে আসলো। এরপর ওরা খুশি খুশি থাকতে লাগলো। তো তোমরা দেখলে বন্ধুরা ফুলপরির গল্পটি। এই গল্পটি ভালো লাগলে লাইক করো, আর কেমন লেগেছে এটা জানাতে কমেন্ট করো। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের AZ Story TV কে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।